রাঘবপুর গ্রাম সমুদ্রের কিনারায় ছিল। গ্রামের হাওয়ায় মাটি আর গরু মোষের গন্ধ বেরোতো। প্রত্যেক সকালে লোকেরা গাছের নিচে একাঠা হতো আর জীবন সরল হয়েও সুন্দর মনে হতো। এটাই সেই গ্রাম ছিল যেখানে ধীরাজ গ্রামের সব থেকে পড়াশোনা জানা ছেলে মানুষদের আশা হয়ে দাঁড়িয়েছিল। পূজার সব থেকে ভালো বন্ধু ছিল আর দুজনে সব সময় চপালে গ্রামের সমস্যার কথা শুনতো। ওই দিন চপালে প্রথম থেকে বেশি শান্ত ছিল। কেরা আগামী বদলানোর নিয়ে খুব চিন্তিত ছিল। ধীরাজ আর পূজা সেই কথাই বলছিল। তখনই গ্রামের পঞ্চায়েত প্রধান আস্তে আস্তে চপালে এসে পৌঁছালো। ধীরাজ, সরকারের তরফ থেকে আমার কাছে একটা খুব ভালো প্রস্তাব এসেছে। আমাদের গ্রামটা তো সমুদ্রের ধারে, খুবই সুন্দর। সরকার এখানে একটা দুর্দান্ত কলোনি তৈরি করতে চায়। তাহলে আমরা গ্রামের লোকেরা কোথায় থাকবো প্রধানবাবু? পূজার আওয়াজে ভয় নয়, বরঞ্চ নিজের গ্রামের জন্য চিন্তা ছিল। সরকার তোমাদের সবার জন্য ভালো ভালো বাড়ি তৈরি করে দেবে, শুধু এই কাগজে তোমাদের হস্তাক্ষর দিতে হবে। তো পঞ্চায়েত প্রধানের একটা ফাইল এগিয়ে দিল। গ্রামে সব থেকে তুমিই বেশি শিক্ষিত, তাই তুমি কাগজগুলোকে পড়ে নাও। না প্রধান মশাই, আপনার উপর পুরো বিশ্বাস আছে আমার। তবে এটুকু বলতে পারি যে গ্রামে যদি কারোর বাড়ি ভাঙে তাহলে সরকার যেন নতুন বাড়ি তাকে বানিয়ে দেয়, আর এখানে যা বানানোর বানাক না, তার ফলে তো গ্রামের লোকেরা রোজগারও পাবে। ধীরাজের কথায় নিরীহ ভাব আর ভরসাও ছিল। খুব ভালো, এবার তোমরা গ্রামের সকলকে জাগিয়ে তোলো, আমাদের গ্রাম আর পিছিয়ে থাকবে না। আর সেই ভরসার সাহায্যেই ধীরাজ গ্রামে বেরিয়ে পড়ল। পূজা ওর সাথে ছিল। দুজনে ঘরে ঘরে গেল আর গ্রামের লোকেরাও ধীরাজের কথা শুনে কাগজে আঙ্গুল ছাপ দিল। কিছু ঘন্টা পর ধীরাজ আর পূজা সব ফাইল নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে এলো। দুজনের চোখে আশা ছিল যে গ্রামে খুব তাড়াতাড়ি বদল আসবে। তুমি খুব ভালো কাজ করেছো নীরজ। যেই ধীরাজ আর পূজা সেখান থেকে গেল, পঞ্চায়েত প্রধানের হাসি আস্তে আস্তে বেইমানিতে বদলে গেল। বোকা কোথাকার, একবার কাগজটা পড়ে নিলে তুই জানতে পারতি সেটা কোনো সরকারি যোজনা নয়। এই সব জমি আমি একটা বড় বিল্ডারকে বিক্রি করেছি। এখানে এবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে। গরু মোষ গোবর সব শেষ। কিছুদিন পর রাঘবপুরের সকাল কোনো বিপদের থেকে কম ছিল না। গ্রামে বড় বড় বুলডোজার চলে এলো। ঘরের দেয়াল, মানুষের স্মৃতি, মাটির গন্ধ সব কিছু বয়ে যাচ্ছিল। পঞ্চায়েত প্রধান, আমাদের বাড়ি ভাঙা হয়েছে, আমরা কোথায় থাকবো? আপনি বলেছিলেন যে আমাদের পাকা বাড়ি হবে। এখান থেকে বিদায় হও বলছি, কেউ কোনো বাড়িঘর পাবে না। এই গ্রামের লোকজনকে আমি সহ্যই করতে পারতাম না। এখন এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে। তোমার বাড়ি এখন আমার। হ্যাঁ, একটা জিনিস নিয়ে যেতে পারো, গরু আর মোষগুলোকে, আর এখান থেকে কিচ্ছু নেবে না, বুঝেছো? পূজার চোখ ভরে গেল আর ধীরাজ ও ভেঙে পড়েছিল। গ্রামের লোকেরাও ওকেই দোষ দিচ্ছিল। ধীরাজ নিজের ভাঙা ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওর স্বপ্নের মতো ওর ঘরও ভেঙে গেছিল। আমার জন্য সবার বাড়ি ভেঙে গেল। তখনই ওর দিদা ওর কাছে এলো। ওনার চোখে বয়সের ছাপ ছিল আর সাহসের আলো। সাহস হারাস না বাবা। ধীরাজ দিদার কথা শুনল, যেন উনি আসার কোনো শেষ উপায়। এখান থেকে কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটা টাপু আছে, ওখানে এক বুড়ি মহিলা থাকে। ও আমাকে কখনো বলেছিল যে গোবর বেকার হয় না। সময় এসে গেছে যে প্রধানকে এই কথা বোঝানো হবে। তুমি কি বলতে চাইছো ঠাকুমা? সেই মহিলা গোবরের ব্যাপারে অনেক কিছু জানে। ওর জ্ঞান তোমার পথ বদলাতে পারে। পরের দিনই ধীরাজ, পূজা আর দিদা নৌকা নিয়ে টাপুর দিকে বেরিয়ে পড়ল। সমুদ্রের ঢেউ শান্ত ছিল, কিন্তু তিনজনের মনে ঝড় চলছিল। টাপু খালি ছিল, কিন্তু হাওয়ার মধ্যে এক অদ্ভুত রহস্য ছিল। সেখানেই সেই বুড়ি মহিলাকে দেখা গেল। সাদা চুল, তীব্র চোখ আর চেহারা যেন অনুভবের বই। ধীরাজ পুরো ঘটনা ওনাকে বলল। বুড়ি মহিলা ধীরাজের কথা শুনল আর তারপর টাপুর গুহায় নিয়ে গেল। ওখানে প্রাচীন গৌশাস্ত্র রাখা ছিল, যেখানে গোবরের ব্যাপারে ঊর্জা আর ওষুধের তকনিকের কথা লেখা ছিল। ও বলল যে গোবর শুধু ইন্ধন নয়, বরঞ্চ বিজ্ঞানের মূল। ধীরাজ বায়োগ্যাস বানানো শিখে গেল। পূজা গোবর দিয়ে ইট আর টাইলস বানাতে থাকলো।
ধীরাজের দিদা জৈবিক মাটি তৈরি করলো, যেটা গাছগুলোকে তাড়াতাড়ি বাড়াবে। আর বুড়ি মহিলা ওদের গোবরের ঊর্জার পুরো রহস্য বোঝালো। টাপুরের কিছুদিনের শেখা খোঁজ আর পরিশ্রমের পর ধীরাজ, পূজা আর দিদা একটা বড় ফয়সলা করলো। ওরা জানতো যে রুদ্রপুরে এখন কোনো ঘর বেঁচে নেই। এই জন্য ওরা গ্রামের লোকেদের সন্দেশ পাঠালো। আর খুব তাড়াতাড়ি রুদ্রপুর নিজেদের গরু মোষ নিয়ে নৌকায় বসে টাপুর দিকে আসতে লাগলো। যেই টাপুকে কখনো খালি ভাবা হতো, এখন সেটাই ওদের আশার আলো হয়ে দাঁড়ালো। গ্রামের লোকেরা নিজেদের গরু মোষ নিয়ে টাপুতে পৌঁছালো। সবার চেহারা ক্লান্ত ছিল, কিন্তু চোখে খুব নতুন আশা ছিল। ধীরাজ সবাইকে বলল যে এখানে গোবরই ওদের পৃথিবী বদলাবে। আমরা সবাই এখানে আমাদের নতুন বাড়ি বানাবো, যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি পাবো। আর তারপর আসল কাজ শুরু হলো। গোবর মোষ থেকে পাওয়া গোবর শোকানো হলো, ছাকানো হলো আর বুড়ি মহিলার বলা উপায়ের সাথে মিশ্রণ করা হলো। ধীরাজ দেয়াল তৈরি করলো, পূজা তার উপরে সুন্দর লেপ দিত, আর গ্রামের লোকেরা মিলে ঢাঁচা তৈরি করত। কিছুদিনের মধ্যেই গোবরের ইট দিয়ে তৈরি ঘর আকার নিতে থাকলো। এটা এত মজবুত আর সুন্দর ছিল যে দূর থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে এটা গোবর দিয়ে তৈরি। এই ঘরের মধ্যে প্রাকৃতিক রং দিয়ে সাজানো ছিল। ছাদ চমকাতো আর দেয়াল থেকে ঠান্ডা বেরোতো, আর ভেতরে সুখদ আর সুগন্ধ বেরোতো। আমার বিশ্বাস হচ্ছে না, আমরা সবাই মিলে পুরোপুরি একটা গোবরের গ্রাম তৈরি করলাম। আর এবার আমাদেরকে আমাদের বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না। এই সব কিছু হলো ঠাকুমার আশীর্বাদ। দিদা হাসতে লাগলো। ওনার হাসিতে গর্ব ছিল আর অনুভবে মিষ্টতা। বাবা, গোবরের মধ্যে একটা জীবন দেয়ার শক্তি থাকে। গরুর বরদান কখনো বদলে দেয়। ধীরাজ গোবর দিয়ে প্রাকৃতিক বীজ তৈরি করলো। পূজা আর গ্রামের লোকেরা ক্ষেত চাষ করা শুরু করলো। জৈবিক মাটি চমৎকার দেখালো। সবুজ গাছপালা খুব তাড়াতাড়ি বাড়তে লাগলো। খুব তাড়াতাড়ি পুরো টাপুর মধ্যে উজ্জ্বল আর আনন্দময় গ্রাম দাঁড়িয়ে গেল। লোকেরা এটাকে একটাই নাম দিয়েছিল, গোবরপুর টাপুরের গ্রাম। ওদিকে রুদ্রপুরের পঞ্চায়েতের ফ্যাক্টরিতে চলছিল, কিন্তু হঠাৎ ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালে পানীয় জল বিষাক্ত হয়ে গেল। বিদ্যুতের লাইন বারবার পড়তে লাগলো, ফসল শুকাতে লাগলো আর খেতে দুর্গন্ধ ছড়ালো। সব থেকে বড় ক্ষতি ছিল যখন একটা বড় ফ্যাক্টরিতে গ্যাস বেরোতে লাগলো। পুরো ক্ষেত্র বন্ধ হতে চলেছিল। পঞ্চায়েতের কাছে কোনো উত্তর ছিল না। একটা উপায় আছে, যে করে হোক এই গ্যাসকে আটকানোর। এমন একটা জৈবিক মাটি লাগবে যা বিষাক্ত কেমিক্যালকে নিষ্ক্রিয় করতে পারবে। পঞ্চায়েত প্রধানের পা কাঁপতে লাগলো। ওর হঠাৎ মনে পড়লো এরকম মাটি শুধু একটা জায়গায় ছিল, টাপু, যেখানে ধীরাজ গোবর দিয়ে এই চমৎকার মিশ্রণ তৈরি করেছিল। বাধ্য হয়ে আর লজ্জায় ভরে পঞ্চায়েত প্রধান গোবরপুর পৌঁছালো। ও প্রথমবার টাপুতে এলো, আর প্রথমবারও অনুভব করলো যার মজা ও ওড়াতো সেই ছিল আসল শক্তি। গ্রামের লোকেরা ওকে স্বাগত করলো, কিন্তু ধীরাজের দিদা ওর সামনে এসে বলল, ওই গ্রামও আমাদের, আর আমাদের গ্রামকে কখনো বিপদে ছাড়বো না। দিদার কথা শুনে সব গ্রামের লোকেরা তৈরি হয়ে গেল। ওরা গোবর, মাটি, জৈবিক ক্রিয়া আর বায়ো এনার্জি তৈরি করলো। সবাই নৌকোয় বসে ফ্যাক্টরির দিকে এগিয়ে গেল। গোবরপুরের লোকেরা মিলে গ্যাসের ওপর জৈবিক মাটি আর লেপে প্রয়োগ করলো। কিছু মিনিটের মধ্যে বিষাক্ত গ্যাসের প্রভাব কম হতে লাগলো। ফ্যাক্টরির কাজ বন্ধ হলো আর অনেক লোকের প্রাণ বেঁচে গেল। পঞ্চায়েত প্রধান ওখানেই সবার সামনে ভেঙে পড়ল। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি ক্ষমা করে দাও। আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নেই, যা হয় ভালোর জন্যই হয়। যদি তুমি বেইমানি না করতে তাহলে আমাদের এই টাপুতে এই গোবরের গ্রাম কি করে হতো? পঞ্চায়েত প্রধান মাথা নিচু করে গ্রামে ফিরল ও ফ্যাক্টরি বন্ধ করে দিল। গ্রামের লোকেদের সব কাগজ ফেরত দিল।
কিন্তু এখন কেউই রুদ্রপুর ফেরত আসতে রাজি হলো না। গ্রামবাসীদের নতুন বাড়ি টাপু ছিল, গোবর দিয়ে বানানো, কিন্তু শক্তির দিকে পাথর থেকেও আগে ছিল। এই জায়গা এখন শুধু গ্রাম ছিল না, এটা জ্ঞান, পরিশ্রম আর প্রকৃতির শক্তির জল জ্যান্ত উদাহরণ ছিল। সরকার এখানে রিসার্চ সেন্টার খুলল। বৈজ্ঞানিকরা গোবরপুরের টেকনিক শিখতে এলো। যেই জিনিসকে লোকেরা মজা ভেবেছিল, সেই জিনিসটাই গ্রামের লোকেদের ভাগ্য বদলে দিল।